রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পথের গপ্প। আমি বাবাই আর সাথে নিনি। আজ আমরা বেরিয়ে পড়েছি বীরভূম জেলার বোলপুরের উদ্দেশ্যে। বোলপুর নাম শুনে আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমাদের গন্তব্য। হ্যাঁ, আমরা যাচ্ছি শান্তিনিকেতন। আপনারা ভিডিওর সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ট্রেন বা গাড়িতে কিভাবে আপনারা শান্তিনিকেতন পৌঁছাবেন সেটা ডেসক্রিপশনে অবশ্যই জানিয়ে দেব। আমরা চলেছি স্কুটিতে, আপনারাও আপনাদের গাড়ি নিয়ে কিভাবে যাবেন সেটা ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেব। আর যারা ট্রেনে যাবেন ভাবছেন তাদেরও সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। আমরা এক মনোমুগ্ধকর গ্রাম বাংলার পরিবেশের মধ্যে দিয়ে চলেছি, শহরের কোলাহল থেকে দূরে। দুপাশে সবুজ ধানক্ষেত চোখকে সত্যিই আরাম দেয়। বর্তমানে আমরা আছি জামালপুরের হরেকৃষ্ণ কোণার ব্রিজে। এটি দামোদর নদের ওপর অবস্থিত। ব্রিজের ওপর থেকে চারিপাশের সৌন্দর্যটা দেখুন বন্ধুরা। সকালের পরিবেশ, চারিপাশে পাখিদের মিষ্টি মধুর ডাক সত্যি মনকে প্রসন্ন করে। এখন যে আমরা রেলগেটটি পার হচ্ছি, এটি বোকরা রেলগেট। এখন আমরা আছি সেই বিখ্যাত প্রান্তিক স্টেশনে। এখানে আপনারা অনেকেই হয়তো ফুলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, কিন্তু আমরা মার্চের শেষে যাওয়ার জন্য আমরা সেইভাবে আর ফুলের দেখা পাইনি। দেখুন, প্রান্তিক স্টেশন থেকে আমরা নিচে নেমে পড়ছি আমাদের স্কুটি নিয়ে, এবার শান্তিনিকেতন ভ্রমণের উদ্দেশ্যে। যারা ট্রেনে আসবেন ভাবছেন তারা বোলপুর বা এই প্রান্তিক স্টেশনে নামবেন। সামনেই টোটো স্ট্যান্ড, আপনারা ওখান থেকে টোটো বুক করে শান্তিনিকেতন ঘুরে নিতে পারেন। এখন আমরা চলেছি শান্তিনিকেতনের কাছে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যে, যা ডিয়ার পার্ক বা হরিণ উদ্যান নামেও পরিচিত। এই ডিয়ার পার্কে প্রবেশ করার জন্য আপনাদের সকলকে আধার কার্ড বা যে কোনো পরিচয়পত্র ও ফোন নাম্বার দিয়ে নথিভুক্তকরণের পরই ভিতরে প্রবেশ করতে দেবেন। ভিতরে প্রবেশ করার জন্য কোনো প্রকার মূল্য লাগে না, এটি সম্পূর্ণ বিনামূল্যে। আর যেহেতু এটি একটি সংরক্ষিত অভয়ারণ্য, এখানে আপনাদের অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে, যা আপনারা পার্কে প্রবেশপথে পড়ে নেবেন, কারণ বন্যপ্রাণী রক্ষার দায়িত্ব আমাদের সকলকেই সমানভাবে পালন করতে হবে। এই বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি বা ডিয়ার পার্ক, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি 1977 সালে স্থাপিত হয়েছিল এবং এখানে প্রায় 200 হেক্টর এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির হরিণ, বিশেষ করে চিত্তা হরিণ বা স্পটেড ডিয়ার এবং ব্ল্যাক বাক দেখা যায়। এই পার্কের ভিতরে ঘন অরণ্য এবং 3টি বড় ঝিল রয়েছে, যেখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে হরিণরা ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ আগে আমরা যখন এসেছিলাম তখন এদের খেতে দেওয়া হয়েছিল, এরা একটু ভিতর দিকে ছিল, তারপর আস্তে আস্তে এরা সব সামনের দিকে এসেছে। সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি এই ডিয়ার পার্ক খোলা থাকে। সকাল 10:30 অথবা বিকাল 4:30-র দিকে এলে হরিণদের খাবার দেওয়া হয়, তখন এদের দেখার সবচেয়ে ভালো সময়। বেলা বাড়ার সাথে সাথে গরমও খুব বাড়ছিল, তাই আমরা রাস্তার ধারে এই দাদুর দোকানটি থেকে আমপোড়া শরবত খেয়ে নিলাম 20 টাকা মূল্যে। আপনারাও গেলে অবশ্যই এখান থেকে এটি ট্রাই করতে ভুলবেন না। শান্তিনিকেতন ভবন আশ্রমের সবচেয়ে পুরনো বাড়ি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1864 সালে এই বাড়িটি তৈরি করিয়েছিলেন। বাড়িটি দালান বাড়ি, প্রথমে একতলা বাড়ি ছিল, পরে দোতলা হয়। কৈশোরে বাবার সঙ্গে হিমালয়ে যাওয়ার পথে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছুদিন বাস করেন। ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপনের সময় রবীন্দ্রনাথ কিছুকাল সপরিবারে এই বাড়িতে বাস করেন। ভবনের অদূরে একটি টিলার আকারে মাটির ঢিপি আছে। মহর্ষি এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতেন। বর্তমানে আপনারা যেটি দেখছেন সেটি উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দির। 1892 সালে এই মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তখন থেকে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস হিসাবে প্রতি বুধবার সকালে উপাসনা হয়। মন্দিরটি রঙিন কাঁচ দিয়ে নান্দনিক নকশায় নির্মিত, আর তাই স্থানীয় লোকজনের কাছে এটি কাঁচের মন্দির নামেও পরিচিত। তালধ্বজের ঠিক সামনেই আমরা পেয়ে গেছিলাম এই বাউল সঙ্গীত শিল্পীকে। সাধু সঙ্গ
সাইতাম সাধুর রঙে সাইতাম শ্রীরঙ আমার সাধু আমার তালধ্বজ অনন্য সুন্দর গোলাকৃতির এই মাটির বাড়িটি শান্তিনিকেতনের আশ্রমের সৌন্দর্যকে এক অন্য মাত্রা প্রদান করেছে। একটি তালগাছকে কেন্দ্র করে অপূর্ব পরিকল্পনায় বাড়িটি নির্মিত। তালগাছের পাতাগুলি ধ্বজার মতো করে বাড়িটির উপরে শোভিত বলেই এর নাম তালধ্বজ। এই তালধ্বজের সামনেই বিক্রি হচ্ছিল রাবড়ি, তাই আমরা রাবড়ি কিনে স্বাদ উপভোগ করলাম। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন, তখন এই ছাতিম তলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন এবং তিনি তার প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন। তখন রায়পুরের জমিদারের কাছ থেকে 16 আনার বিনিময়ে 20 বিঘা জমি পাট্টা নেন। আমরা দুঃখিত, অনেক জায়গা ভিডিও করার পারমিশন না থাকায় আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না। আমরা দুজনে এই শান্তিনিকেতনের বৃক্ষ ছায়ার মধ্য দিয়ে শান্তিনিকেতনের অলিতে গলিতে ঘুরে বেড়ালাম ও তারপর চললাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। আমরা আবার এই প্রান্তিক স্টেশনের পাশ দিয়ে চললাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। যারা ট্রেনে আসবেন তারা এই ট্রেন থেকে নেমে আগে কঙ্কালীতলা ঘুরে আসতে পারেন। আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলা। শান্তিনিকেতন থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। যারা গাড়ি নিয়ে আসবেন কোনো সমস্যা হবে না। মন্দিরের প্রবেশপথে আপনারা পুজোর ডালার অনেক দোকান পেয়ে যাবেন। এই দোকানগুলি থেকে আপনারা ডালা সংগ্রহ করে মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারেন। এই শান্তিনিকেতনে গিয়ে কঙ্কালীতলার দর্শন করেননি এমন মানুষ খুব কমই আছেন। বোলপুর স্টেশন থেকে মাত্র 7-8 কিমি দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দির। 51 পীঠের শেষ পীঠ হিসাবে খ্যাত এই কঙ্কালীতলা। কথিত এখানে দেবী সতীর কাঁখাল বা কোমর পড়েছিল। এছাড়াও কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ হিসাবেও পূজিত হন। দেবীর কোনো বিগ্রহ নেই, মা কঙ্কালীর ছবি এখানে পুজো করা হয়। তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পাড় বাঁধানো ছোট পুকুর, যা সতীকুণ্ড নামেও পরিচিত। পুরাণ মতে সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে একটি কুণ্ডের সৃষ্টি হয়। বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে, তাই এই কুণ্ডকে পবিত্র মনে করা হয়। জনশ্রুতি রয়েছে এই কুণ্ডের সঙ্গে 3টি সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত কঙ্কালীতলার পবিত্র কুণ্ড, তাই এই কুণ্ডের জল কখনো শুকায় না। তবে অদ্ভুতভাবে প্রতি 19-20 বছর বাদে শুকিয়ে যায়। ঠিক সেই সময় কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও, কিন্তু পুজোর পর রাতারাতি কুণ্ডের জল আবার ভরে যায়। আজও কঙ্কালীতলা তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে পরিচিত। এই মন্দির প্রাঙ্গণেই বসেছে হাট। বিভিন্ন রকমারি জিনিসের সম্ভার এই দোকানগুলিতে। আপনারা যারা পুজো দিতে আসবেন এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। মন্দিরের ঠিক পাশে কোপাই নদীর ধারে আমাদের চোখে পড়ল একটি আরতি করার স্থান। কঙ্কালী মাতা মন্দির দর্শনের পর আমরা চললাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। খোয়াই নদীর ধার বরাবর আমরা চলেছিলাম। গরমের সময়, তাই খোয়াই নদী প্রায় শুকনো বললেই চলে। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের বর্ষায় আসতে হবে। ফাইনালি আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। এখানেও গাড়ি পার্কিং করার অনেক জায়গা পেয়ে যাবেন। আপনারা সহজেই আপনাদের গাড়ি এখানে পার্কিং করতে পারেন। ভারতের বীরভূম জেলার শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সৃজনশীলতা ও সংস্কৃতকে যেন একত্রিত করে। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত শান্তিনিকেতন প্রকৃতি ও শিল্পের এক অপূর্ব মেলবন্ধন। এর আকর্ষণগুলোর মধ্যে সোনাঝুরি হাট বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি একটি প্রাণবন্ত বাজার যেখানে সংস্কৃতির বিকাশ ঘটে। সোনাঝুরি হাট বা খোয়াই মেলা নামেও পরিচিত। এটি একটি খোলা আকাশের নিচে বসা হাট। পশ্চিমবঙ্গের বোলপুরে খোয়াই নদীর তীরে এই হাট বসে। সপ্তাহে শনিবার ও রবিবার হাটে বিভিন্ন রকমের দোকান ও পর্যটকদের খুব ভিড় লক্ষ্য করা যায়। এই সোনাঝুরি হাট সোনাঝুরি ও পিয়াল গাছের মধ্যে অবস্থিত। এর প্রাকৃতিক পরিবেশ শান্ত ও গ্রাম্য আবহকে আরও বাড়িয়ে তোলে। এই খোয়াই মেলার প্রধান আকর্ষণ শুরু হয় হস্তনির্মিত পণ্যের বাজারটি দিয়ে। আপনি পোশাক, ব্যাগ, জুতো, খেলনা, গয়না, কাঁথা, ব্লাউজ এবং হস্তশিল্প খুঁজে পাবেন। স্থানীয় কারিগররা এখানে তাদের দক্ষতা প্রদর্শন করেন। সোনাঝুরি হাট শুধু একটি বাজার না,
এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র। এখানে আপনি বাউল গান শুনতে এবং উপজাতীয় নৃত্য দেখতে পারেন। এই বাজারটি পূর্ব ভারতের ঐতিহ্যকে উদযাপন করে। এবার বলি সোনাঝুরি হাট আপনারা কখন যাবেন। এই সোনাঝুরি হাট সপ্তাহের 2 দিন শনিবার ও রবিবার উল্লেখযোগ্য ভিড় দেখতে পাওয়া যায়। এই হাট শুরু হয় দুপুর 1টা বা 2টোর দিকে। হাট চলতে থাকে সূর্যাস্ত পর্যন্ত। আপনারা এলে বিকালের সময়টা আসবেন, এই সময়টা হাটে ঘোরার জন্য সেরা। এবার এই সোনাঝুরি হাটে কীভাবে যাবেন। আপনারা শান্তিনিকেতনের সোনাঝুরি বনের কাছে অমরকুটি রোডে চলে যাবেন। সেখানেই খোয়াই নদীর ধারে এই হাট দেখতে পারবেন। যারা টোটো বুক করে আসবেন তাদের তো কোনো অসুবিধাই নেই। আর নিজস্ব গাড়ি নিয়ে যারা আসবেন তারা গুগল ম্যাপ দেখে বা স্থানীয় মানুষের সাহায্য নিয়ে পৌঁছে যেতে পারবেন এই সোনাঝুরির হাটে। আমরা এই সোনাঝুরি হাট ঘোরার সাথে সাথে টুকটাক কিছু জিনিসপত্রও কিনে নিচ্ছিলাম। আপনারাও আসবেন, খুব স্বল্প মূল্য থেকে আপনারা বিভিন্ন রকমের কারুকার্য করা হস্তশিল্পের জিনিস পেয়ে যাবেন। আমরা ঘুরতে ঘুরতে এই দিদিভাইকে দেখতে পেলাম, পাটের সুতো দিয়ে ব্যাগ বুনছেন। আর কত রকমের ব্যাগ এখানে। না এটা চিয়ার্সের মতো। দাঁড়া না, এখন Cheers. নয়, বন্ধ করো বন্ধ করো। না, এবার চেয়ার্স করে রেকর্ডিং করে দেবো, কাট করে দেবো। হ্যাঁ হাই। এখানে আমাদের রেকর্ডিং হচ্ছে থেকে দুটো ভাই বোন আমাদের হাই জানিয়ে গেল ক্যামেরাতে। এই হাটে অনেক ধরনের পণ্য পাওয়া যায়। এখানে হস্তনির্মিত শিল্পকর্ম, পোশাক, ব্যাগ, জুতো, খেলনা এবং গয়না পাওয়া যায়। এই বাজারে শাড়ি, কুর্তা এবং গৃহসজ্জার সামগ্রীও বিক্রি হয় এবং চামচ, থালা এবং হাঁড়ির মতন কাঠের ও পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যায়। প্রাণবন্ত সঙ্গীত ও নৃত্য কেনাকাটাকে বিশেষ করে তোলে। খোয়াই মেলার পোশাক পরিচ্ছদ ন্যায্য, সাশ্রয়ী এবং হস্তনির্মিত, যেগুলোর দাম 100 থেকে 400-500 টাকার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন। আপনি হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী এবং এমনকি কানের দুল, মৃৎশিল্প এবং নেকলেসের মতো অনেক সুলভ মূল্যের জিনিসও খুঁজে পাবেন। এই ঐতিহ্যবাহী বাঙালি বাজারের প্রাণবন্ত পরিবেশ, সরাসরি পরিবেশনা একে আরও আকর্ষণীয় করে তুলেছে, যা এটিকে স্থানীয় ও পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। আবার একটা হাট। আমরা এই দাদাটির কাছে মাত্র 150 টাকা মূল্যে কুর্তা কিনেছিলাম। অনেক রকম ডিজাইনের কুর্তা, শার্ট এখানে পেয়ে যাবেন। আপনারা গেলে এখান থেকে অবশ্যই কিনতে পারেন। দাদাটির কালেকশান ও ব্যবহার দুটোই খুব ভালো। যারা এই হাটে আসতে চাইছেন, এই হাট সম্পর্কে আপনাদের কিছু পরামর্শ দিয়ে দিই। আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, কারণ বাজারটি সকালে খোলে এবং দুপুরে খুব ভিড় জমে যায়।
সোনাঝুরি জঙ্গলের ধারে প্রতি শনিবার রবিবার এই হাট দেখতে পাবেন। অন্যান্য দিনও বসে, কিন্তু শনিবার আর রবিবারে উল্লেখযোগ্য ভিড় দেখা যায়। এখানে আপনি নানা ধরনের পোশাক, অ্যাক্সেসরিজ এবং হস্তশিল্পের জিনিস পাবেন। দাম খুব কম হওয়ায় দর কষাকষির করার কোনো প্রয়োজন হয় না। বাংলার সাঁওতাল নৃত্যদলগুলো দিনভর নৃত্য পরিবেশন করে। আপনি চাইলে নির্দিষ্ট ফি দিয়ে এতে যোগ দিতে পারেন। স্থানীয় সংস্কৃতিকে অনুভব করার এটি একটি চমৎকার উপায়। এছাড়াও কারিগররা ভালো দামে চায়ের কেটলি ও মোড়ার মতন হাতে তৈরি জিনিস বিক্রয় করেন। কিছু কেনার আগে দাম সম্পর্কে ধারণা পেতে আশেপাশে আগে ঘুরে দেখুন। আর পার্কিং করা বেশ ঝামেলার, বিশেষ করে সপ্তাহ শেষে। হাটের কাছে পার্কিং করা এড়িয়ে চলুন, কারণ সেখান থেকে গাড়ি বের করা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। হকাররা প্রায়শই রাস্তার উপরে তাদের জিনিসপত্র রেখে দেয়। আপনি যদি বোলপুর শহর থেকে আসেন বা বাইরে থেকে আসেন, স্থানীয় পরিবহন ব্যবহার করার কথা ভাবতে পারেন। যদিও হাটটি শুধু শনিবারই খোলা থাকার কথা, তবুও সপ্তাহের বাকি দিনগুলোতে সেখানে অনেক বিক্রেতাকে দেখতে পাবেন। ভিড় এড়াতে চাইলে শুক্রবার বিকালে বা রবিবার সকালেও যেতে পারেন। এখানকার জিনিসপত্র প্রায়শই বোলপুরের স্থায়ী দোকানগুলোর চেয়ে সস্তা। হাটে রাস্তার খাবার, চা এবং পানীয়ের বিশাল সম্ভার রয়েছে। এছাড়া রয়েছে লাইভ মিউজিক এবং ঐতিহ্যবাহী বাউল শিল্পীদের গান ও নাচ, যা এখানকার প্রাণবন্ত পরিবেশকে আরও বাড়িয়ে তুলছে। পরিবারের সাথে দিন কাটানো বা পিকনিক করার জন্য এটি একটি চমৎকার জায়গা। আর এই সোনাঝুরি হাটে যেহেতু খুব ছোট ছোট দোকান বসে, সেই জন্য চেষ্টা করবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা বা 100 টাকার মতন ছোট ছোট নোট আনার, কারণ অনেক দোকানে বড় নোটের ভাঙতি থাকে না। মনে রাখবেন, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো যানবাহন এখানে প্রবেশ করতে পারে না অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণে। তাই সেই অনুযায়ী আপনারা আসার পরিকল্পনা করবেন এবং একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। হাটে সম্পূর্ণ ঘোরা হয়ে যাওয়ার পর আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। আর বাড়ি যাওয়ার পথে পড়েছিল 108 শিব মন্দির। ওটাও আপনাদের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হাট থেকে বেরোনোর পথে আমরা আবার পেয়ে গেছিলাম আমপোড়া শরবত। সেই দিন আবার দ্বিতীয়বারের জন্য উপভোগ করলাম আমপোড়া শরবত। বর্তমানে আমরা এখন আছি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ডের কাছে 108 শিব মন্দিরে। সমগ্র ভারতের মধ্যে মাত্র 2টি জায়গায় এই ধরনের মন্দির আছে। তার মধ্যে একটি হলো এই নবাবহাটের 108 শিব মন্দির। 108 শিব মন্দির হলেও এখানে মোট 109টি মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে বর্ধমান রাজ পরিবারের নাম। আজ থেকে 200 বছরের বেশি আগে, অর্থাৎ অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ানক মহামারী। এই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারীর হাতে। মহারাজ তিলকচাঁদ যখন মারা গিয়েছিলেন, তখন তার ও রানী বিষ্ণুকুমারীর ছেলে ছিল নাবালক। তাই রানী নিজের সিংহাসনে বসেন ও রাজ্য পরিচালনার ভার নিজের হাতে তুলে নেন। মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানী বিষ্ণুকুমারী মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি তখন সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলে তাদের শোক থেকে মুক্ত করবেন। রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় 108 শিব মন্দির তৈরির কাজ। 1788 সালে এই মন্দির তৈরি করার কাজ শুরু হয়। 2 বছর পর অর্থাৎ 1790 সালে শেষ হয় মোট 109টি শিব মন্দির নির্মাণ। বিশাল আড়ম্বর ও ধুমধাম করে এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন মহারানী বিষ্ণুকুমারী। প্রচলিত জনশ্রুতি অনুসারে শেষ মন্দিরটি অর্থাৎ 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় মন্দির প্রাঙ্গণে নাকি 1 লক্ষ সাধু ও মাহাত্মার সমাবেশ হয়েছিল। এই সমস্ত সাধুদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজপরিবারের সদস্যরা। নবাবহাটের 108 শিব মন্দির এর প্রবেশদ্বার পশ্চিমমুখী। প্রবেশপথের সামনে তৈরি হয়েছে একটি বড় কৃত্রিম পাহাড়। সেই পাহাড়ের সামনে আছে বেশ বড় আকারে শিব ও পার্বতীর মূর্তি, আছে বজরংবলীর মূর্তিও। মূল মন্দিরের ভেতরে ঢুকলে চোখে পড়ে 2টি সারিতে মালার মতো সাজানো 108টি শিব মন্দির। এই সারি দুটি কিছুটা দূরে জপমালার মেরুচিহ্নের মতন আছে। আরেকটি শিব মন্দির, অর্থাৎ মোট 109টি শিব মন্দির আছে এখানে।
প্রতিটি মন্দির নির্মিত হয়েছে ওড়িশার বালেশ্বর শিব মন্দিরের আটচালা নকশার আদলে। মন্দিরের গায়ে সামান্য টেরাকোটার কাজ আছে। মন্দিরগুলো একে অপরের সঙ্গে পুরোপুরি লাগানো। দুটো মন্দিরের মধ্যে একটুও ফাঁক দেখা যায় না। প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা চাতাল। শোনা যায় মন্দির প্রতিষ্ঠার সময়ে প্রত্যেকটি মন্দিরের গা ঘেঁষে একটি করে বেলগাছ লাগানো হয়েছিল। দর্শনার্থীরা মন্দির সংলগ্ন বেলগাছগুলো পাতা দিয়ে শিবের পুজো করতেন। তবে এখন আর বেলগাছগুলোর অস্তিত্ব নেই। মন্দিরের ডান দিকে আছে একটি দোতলা বাড়ি। এখানে বাইরে থেকে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা আছে। বাঁদিকে আছে একটি সুন্দর বাগান। মন্দিরের পেছনে পূর্ব দিকে আছে একটি জলাশয়। এটি আকার পুরোপুরি গোল নয়, কিছুটা লম্বাটে ধরনের। জল অতটা স্বচ্ছ নয়, কিছুটা ঘোলা প্রকৃতির। এটির পাড় বাঁধানো এবং লোহার জাল দিয়ে ঘেরা। মন্দির চত্বরের মধ্যে এক জায়গায় একটি লোহার ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে 108টি ঘণ্টা। মাঝারি সাইজের ঘণ্টাগুলো পিতলের তৈরি। ভক্তেরা প্রতিটি মন্দিরে পুজো দিয়ে এসে ঘণ্টাগুলি বাজান। প্রচলিত জনশ্রুতি অনুসারে মহাদেবের পুজো দিয়ে এসে এই ঘণ্টাগুলি বাজালে ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ হয়। রানীর বানানো মন্দিরগুলো এই সময় বয়সের ভারে জীর্ণ হয়ে গিয়েছিল। তাই 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরগুলো সংস্কার করা হয়েছিল। 1974 সালে বর্ধমানে মহারাজাধিরাজ উদয়চাঁদ মাহাতাব গঠিত অচি পরিষদ বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ, নিত্য পুজো ও সেবা কার্যের দায়িত্বে রয়েছে। 109টি মন্দিরের প্রতিটির ভিতরে আছে একটি করে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। শিবলিঙ্গগুলোর সঙ্গে যুক্ত আছে গৌরীপট্ট। এই মন্দির প্রতিদিনই অনেক ভক্ত পুজো দিতে আসেন, এমনকি ভিন রাজ্য থেকেও অনেক দর্শনার্থী আসেন এই স্থানে। তবে মহাশিবরাত্রির সময় এখানে লক্ষ লক্ষ মানুষের ভক্ত সমাগম হয়। সবাই প্রতিটি শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গাজল ঢেলে বেলপাতা দিয়ে পুজো করেন। এই সময় এখানে মেলা বসে, যেটি 7 দিন ধরে চলে। চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক পূজাও এখানে বড় করে পালিত হয়। শ্রাবণ মাসের সোমবারেও এখানে অনেক ভক্ত পুজো দিতে আসেন। তাই আপনারা চাইলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে আসতে পারেন। এরপর আমরা এরকম বিকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ির পথের দিকে রওনা দিয়েছিলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেল পথের গপ্প সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশন অন করে দেবেন এমন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।